ইরান যুদ্ধের আড়ালেই পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক এবং গ্রিসের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বেশ কয়েকবার একে অপরের প্রতি পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে। এমনকি স্বয়ং প্রেসিডেন্ট এরদোগানও সোচ্চার হয়েছেন। বস্তুত তুরস্ক ও গ্রিসের মধ্যে পুরনো বিবাদ যেন আবারও জেগে উঠছে। কিন্তু কি সেই বিবাদ যা আজও দুই দেশকে প্রতিনিয়ত যুদ্ধের মুখোমুখি করে তুলছে? কেন তারা নিজেদের সার্বভৌমত্বের জন্য একে অপরের প্রধানতম হুমকি মনে করে? ভূমধ্যসাগরে গ্রিস বর্তমানে কোন অ্যাডভেঞ্চারে নেমেছে, আর এর বিরুদ্ধে তুরস্ক কি পদক্ষেপ নিতে যাচ্ছে? আজকের ভিডিওতে এ প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। তুরস্ক ও গ্রিসের বিবাদ মূলত ৬০০ বছরের পুরনো। ১৪৫৩ সালে অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ বাইজেন্টাইন খ্রিস্টান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল জয় করেন। কনস্ট্যান্টিনোপল শহর তখন গ্রিসের অধীনে ছিল। তুর্কি অটোম্যানদের অধিকারে আসার পর এর নাম হয় ইস্তাম্বুল। এক পর্যায়ে সমগ্র গ্রিস অটোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। সেই থেকে গ্রিস প্রায় ৪০০ বছর তুর্কি অটোমান শাসনের অধীনে থাকে। অতঃপর ১৮৩০ সালে গ্রিস স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতা লাভের পরও গ্রিসের মনে গ্রেটার গ্রিস বা এক বিশাল হেলেনিক গ্রিক সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন থেকে যায়, যাকে বলা হয় মেগালি আইডিয়া। এই স্বপ্নের রূপ হল গ্রিস সাবেক কনস্ট্যান্টিনোপল তথা বর্তমান ইস্তাম্বুল সহ তুরস্কের এক বিশাল অঞ্চল পুনরায় নিজেদের দখলে নেওয়া। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি অটোম্যানরা পরাজিত হলে গ্রিস সেই সুযোগটি নেয়। ১৯১৮ সালে মিত্রবাহিনীর সহায়তায় গ্রিক সেনারা মূল তুর্কি ভূখণ্ডের পশ্চিম আনাতোলিয়া এবং ইজমির অঞ্চলে প্রবেশ করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তবে গ্রিসের এই দখল বেশি দিন টেকেনি। ১৯২২ সালে কামাল আতাতুর্কের নেতৃত্বে তুর্কি বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধে গ্রিক বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে। অবশেষে ১৯২৩ সালের ঐতিহাসিক লুজান চুক্তির মাধ্যমে তুরস্ক প্রজাতন্ত্রের নতুন এবং বর্তমান সীমানা নির্ধারিত হয়। তবে লুজান চুক্তির ফলে এজিয়ান সাগরে অবস্থিত অনেক দ্বীপ গ্রিসের অধীনে চলে যায়। এমনকি তুরস্কের উপকূল থেকে মাত্র ৩-৪ কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপগুলোও গ্রিসের ভাগে চলে যায়। অথচ সাধারণ আন্তর্জাতিক সমুদ্রসীমা আইন অনুযায়ী এই দ্বীপগুলো তুরস্কের অধীনে থাকার কথা ছিল। বস্তুত এক্ষেত্রে আন্তর্জাতিক সমুদ্র আইন হল সাধারণত একটি দেশের উপকূল থেকে ২২ কিলোমিটার পর্যন্ত অঞ্চলকে সে দেশের নিজস্ব সমুদ্র সীমা ধরা হয়। এর বাইরেও ৪৪ কিলোমিটার দূর পর্যন্ত নিজের অঞ্চল হিসাবে নিয়ন্ত্রণে রাখতে পারবে, আর ৩৭১ কিলোমিটার দূর পর্যন্ত নিজের সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল দাবি করতে পারবে এবং এই সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলের যাবতীয় প্রাকৃতিক সম্পদের উপর সংশ্লিষ্ট রাষ্ট্রের অধিকার থাকে। কিন্তু তুরস্কের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটেছে, আর এভাবে তুরস্কের সমুদ্র উপকূল থেকে মাত্র ৩-৪ কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপগুলোর মালিকানা গ্রিসের কাছে থাকায় তুরস্ক বেশ বেকায়দায় পড়ে। বর্তমানে এই দ্বীপগুলোকে কেন্দ্র করেই তুরস্ক ও গ্রিসের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। গ্রিস মূলত তার অধীনে থাকা প্রায় ৬,০০০ দ্বীপের প্রত্যেকটি থেকেই নিজেদের অর্থনৈতিক অঞ্চলের সমুদ্ররেখা টানতে চাইছে। এর মধ্যে তুরস্কের সমুদ্র উপকূল থেকে ৩-৪ কিলোমিটার দূরের দ্বীপগুলোও অন্তর্ভুক্ত। এর ফলে এখন তুরস্ক কিভাবে তার উপকূল থেকে সমুদ্র সীমানা টানবে সেই জটিলতা দেখা দিয়েছে। গ্রিস যদি তার দখলে থাকা প্রতিটি দ্বীপ থেকে সমুদ্র সীমারেখা টানে, তবে তুরস্ক তার নিজের উপকূলেই পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়বে। সেই সাথে তুরস্ক এজিয়ান সাগর ও ভূমধ্যসাগরে নিজের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে সমুদ্র সম্পদ আহরণ করতে পারবে না। তাই তুরস্ক এই অবস্থার পরিবর্তন চাইছে। তুরস্ক বলছে প্রত্যেক দ্বীপ থেকেই এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগর জুড়ে সমুদ্র সীমারেখা অঙ্কন করার অধিকার গ্রিসের নেই। গ্রিসের এভাবে ছোট ছোট প্রত্যেকটি দ্বীপের মাধ্যমে বিশাল সমুদ্রসীমা দাবি করা অন্যায্য এবং এতে তুরস্ক কার্যত নিজ উপকূলেই বন্দী হয়ে পড়বে এবং সমুদ্রে স্বাধীনভাবে চলাচল করতে পারবে না। অন্যদিকে গ্রিস বলছে দখলে থাকা প্রত্যেকটি দ্বীপ থেকেই তার পূর্ণ সমুদ্র সীমা ও অর্থনৈতিক অঞ্চল দাবি করার অধিকার আছে। বস্তুত এ নিয়েই সাম্প্রতিককালে তুরস্ক ও গ্রিসের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে।
এছাড়া গত কয়েক বছর ধরে গ্রিস তুরস্কের উপকূলবর্তী সেসব দ্বীপে সামরিক স্থাপনাও গড়ে তুলেছে। যদিও বিভিন্ন চুক্তি অনুযায়ী সেসব দ্বীপ অসামরিক অঞ্চল হিসাবে থাকার কথা ছিল। এ নিয়ে তুরস্ক গ্রিসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তবে গ্রিস অজুহাত পেশ করে বলছে তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধির কারণেই তারা তাদের প্রতিরক্ষা জোরদার করেছে। তুরস্ক ও গ্রিসের বৈরিতার দ্বিতীয় বড় উপলক্ষ হল সাইপ্রাস দ্বীপ। 1960 সালে সাইপ্রাস ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এ সময় একাধিক চুক্তির মাধ্যমে সাইপ্রাসে বসবাসকারী খ্রিস্টান গ্রিক সাইপ্রিয়ট এবং মুসলিম তুর্কি সাইপ্রিয়ট উভয় সম্প্রদায়কে ক্ষমতার অংশীদারিত্ব দেওয়া হয়। সেই সাথে সাইপ্রাসের নিরাপত্তা রক্ষার্থে ব্রিটেন, গ্রিস এবং তুরস্ক গ্যারান্টর রাষ্ট্র হয়। কিন্তু স্বাধীনতা লাভের পরবর্তী সময়ে ক্ষমতার ভাগাভাগি নিয়ে সাইপ্রাসে দুই পক্ষের মধ্যে চরম বিবাদ শুরু হয়। 1974 সালে গ্রিসপন্থী একদল সেনারা ক্ষমতা দখল করে সাইপ্রাসকে গ্রিসের সাথে যুক্ত করতে চায়। এতে তুরস্ক তার গ্যারান্টর রাষ্ট্রের অধিকার খাটিয়ে সাইপ্রাসে সামরিক অভিযান শুরু করে। গ্রিস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রিকপন্থী বাহিনীকে সামরিক ও কূটনৈতিক সমর্থন দেয়। তবে যুদ্ধে তুরস্ক সফল হয় এবং সাইপ্রাসের উত্তর অংশে তুর্কি সাইপ্রিয়টদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, আর দক্ষিণ অংশ গ্রিক সাইপ্রিয়টদের নিয়ন্ত্রণে থাকে। পরবর্তীতে 1983 সালে উত্তর সাইপ্রাস স্বাধীনতা ঘোষণা করে। তুরস্ক তাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়, তবে পশ্চিমা দেশগুলো তা মানে না। এদিকে জাতিসংঘ একটি ইউনাইটেড সাইপ্রাস ফেডারেশনের অধীনে দুটি রাষ্ট্র গঠনের প্রস্তাব করে। এ নিয়ে 2004 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠিত হয়, কিন্তু 76% গ্রিক সাইপ্রিয়ট দুই রাষ্ট্র গঠনের বিপক্ষে ভোট দেয়। অন্যদিকে 65% তুর্কি সাইপ্রিয়ট দুই রাষ্ট্র গঠনের পক্ষে রায় দেয়। ফলে সাইপ্রাস সমস্যাটি থেকেই যায়। ওদিকে এই গণভোটের কয়েকদিন পর ইউরোপীয় ইউনিয়ন দক্ষিণ সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট সরকারকেই একমাত্র বৈধ সরকার হিসাবে গণ্য করে এবং পুরো সাইপ্রাসকে একটি অখণ্ড সাইপ্রাস প্রজাতন্ত্র কল্পনা করে একে তাদের সদস্য করে নেয়। এভাবে গ্রিস এবং ইউরোপীয় ইউনিয়ন সাইপ্রাস বিষয়ে একতরফা সিদ্ধান্ত নেয়। বস্তুত সাইপ্রাসের পরাজয় গ্রিসকে তুরস্কের প্রতি আরও বৈরী করে তোলে। এদিকে গত 5 বছরে গ্রিস ও তুরস্কের মধ্যে একের পর এক উত্তেজনাকর ঘটনা ঘটে। এর একটি ছিল হাজিয়া সোফিয়াকে পুনরায় মসজিদে পরিণত করা। 537 সালে বাইজেন্টাইন সম্রাট এটি গির্জা হিসাবে নির্মাণ করেছিলেন। 1453 সালে কনস্ট্যান্টিনোপল শহর অটোম্যানদের অধিকারে আসার পর এক বিক্রয় চুক্তির মাধ্যমে এটিকে মসজিদে পরিণত করা হয়। এরপর থেকে প্রায় 500 বছর এটি মসজিদ হিসাবেই থাকে। তবে 1934 সালে কামাল আতাতুর্কের আমলে এটিকে জাদুঘরে পরিণত করা হয়। আর এর প্রায় 90 বছর পর প্রেসিডেন্ট এরদোগান 2020 সালে এটিকে আবার মসজিদে পরিণত করেন। গ্রিস ও পশ্চিমা বিশ্ব এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে। অন্যদিকে তুরস্ক এটিকে নিজেদের সার্বভৌম অধিকার বলে দাবি করে। তবে গ্রিস ও তুরস্কের মধ্যে সবচেয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় এজিয়ান ও ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধানকে কেন্দ্র করে। বস্তুত পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাসের চারপাশে জ্বালানি তেল গ্যাসের বিপুল মজুদ রয়েছে। এই হাইড্রোকার্বন সম্পদ অনুসন্ধানের জন্য দক্ষিণ সাইপ্রাস 2010 সালে ইসরায়েলের সাথে এক চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে ইসরায়েল এবং দক্ষিণ সাইপ্রাসের মধ্যে একটি অর্থনৈতিক সমুদ্র অঞ্চলরেখা নির্ধারণ করা হয়। এরপর 2013 সালে গ্রিস, দক্ষিণ সাইপ্রাস এবং ইসরায়েল মিলে একটি ত্রিপক্ষীয় জোটের সূচনা করে। এই জোটের অধীনে পূর্ব ভূমধ্যসাগরের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের বিভিন্ন পারস্পরিক চুক্তি স্বাক্ষরিত হয়। আর পূর্ব ভূমধ্যসাগরের গ্যাস ইউরোপে রপ্তানি করার জন্য এরা সম্মিলিতভাবে 2020 সালে ইস্টমেড পাইপলাইন চুক্তি স্বাক্ষর করে। তুরস্ক এসব চুক্তির তীব্র বিরোধিতা করে। অতঃপর গ্রিস, ইসরায়েল ও দক্ষিণ সাইপ্রাসের মধ্যকার অঙ্কিত সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলরেখা মোকাবেলায় তুরস্ক 2019 সালে লিবিয়ার সাথে একটি সামুদ্রিক সীমারেখা চুক্তি করে এবং পূর্ব ভূমধ্যসাগরে যৌথ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে। এতে উত্তর সাইপ্রাসের স্বার্থ অন্তর্ভুক্ত হয়। কিন্তু এই সমুদ্র সীমারেখা গ্রিস, ইসরায়েল ও দক্ষিণ সাইপ্রাসের মধ্যে অঙ্কিত সমুদ্র সীমার জন্য চ্যালেঞ্জ হয়ে ওঠে। গ্রিস এবং ইউরোপীয় ইউনিয়ন তুরস্ক লিবিয়ার সম্পাদিত সমুদ্র সীমা চুক্তির তীব্র বিরোধিতা করে। এদিকে লিবিয়ার সাথে সমুদ্র সীমারেখা অঙ্কনের পর তুরস্ক 2020 ও 2021 সালে এজিয়ান সাগর, সাইপ্রাসের আশপাশ এবং পূর্ব ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধানের কার্যক্রম শুরু করে। এতে গ্রিস ও দক্ষিণ সাইপ্রাস বাধা দেয়।
তারা বলে তুরস্ক তাদের সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেছে, কিন্তু তুরস্ক কার্যক্রম অব্যাহত রাখে। তুরস্ক যুক্তি দেয়, ছোট ছোট প্রত্যেক দ্বীপের ভিত্তিতে গ্রিস বিশাল সমুদ্রসীমা দাবি করতে পারে না। এই উত্তেজনার সময় ফ্রান্স প্রকাশ্যে গ্রিসকে সমর্থন দেয়। ফ্রান্স যুদ্ধজাহাজ পাঠায়, গ্রিসের সাথে যৌথ সামরিক মহড়া করে এবং 2021 সালে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে এবং গ্রিসকে রাফাল যুদ্ধবিমান সরবরাহ করে। এক পর্যায়ে ভূমধ্যসাগরে তুর্কি ও ফরাসি যুদ্ধজাহাজ মুখোমুখি হয়। গ্রিস তুরস্ক এসব বিগত দিনের উত্তেজনার মধ্যেই গত এপ্রিলে নতুন আরেকটি বিতর্ক শুরু হয়। তুরস্কের রাষ্ট্রদূত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বসবরাস ও দার্দানালিস প্রণালীকে একত্রে তুর্কি প্রণালী হিসাবে উল্লেখ করেন। গ্রিস এর তীব্র প্রতিবাদ করে বলে 1936 সালের মন্ট্রো কনভেনশনে তুর্কি প্রণালী শব্দ নেই, সেখানে আলাদাভাবে দার্দানালিস, মারমারা সাগর ও বসবরাসের নাম লেখা হয়েছে। এর জবাবে তুরস্ক জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে জানিয়ে দেয় যে তুর্কি প্রণালী একটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ভৌগোলিক পরিভাষা। এটি ন্যাটো এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা সহ বহু আন্তর্জাতিক নথিতে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া বসবরাস ও দার্দানালিস তুরস্কের সার্বভৌমত্বের অধীনে এবং কোনো রাষ্ট্রের নিজস্ব ভৌগোলিক অঞ্চলের সরকারি নাম নির্ধারণের অধিকার সেই রাষ্ট্রেরই রয়েছে। এদিকে গত 19 মে গ্রিস কথিত পন্টাস গণহত্যা স্মরণ দিবস পালন করে। গ্রিস দাবি করে অটোমান সাম্রাজ্যের শেষ সময়ে কৃষ্ণসাগর অঞ্চলে পন্টিক গ্রিকদের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছিল, কিন্তু তুরস্ক এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলে গ্রিস নিজেদের অতীত যুদ্ধ অপরাধ আড়াল করতেই ইতিহাস বিকৃতি করছে। বরং গ্রিক বাহিনী প্রথম বিশ্বযুদ্ধ শেষে আনাতোলিয়ায় প্রবেশ করে বহু তুর্কি মুসলমানদের হত্যা করেছিল। বস্তুত সাম্প্রতিককালে গ্রিস একদিকে তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে, সেই সাথে ইসরায়েল, ফ্রান্স এবং দক্ষিণ সাইপ্রাসের সাথেও গভীর সামরিক সম্পর্ক গড়ে তুলছে। গত মার্চ মাসে গ্রিসের পার্লামেন্ট প্রায় $3.5 বিলিয়ন মূল্যের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুমোদন দেয়, আর এটি কেনার বিষয়ে গ্রিস ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে। গ্রিস চাচ্ছে তার 6000 দ্বীপের আকাশ নিরাপদ রাখতে ইসরায়েলি আয়রন ডোমের আদলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে। তারা এর নাম দিয়েছে আকিলিস শিল্ড। এছাড়া পার্লামেন্টের ওই সভায় 38টি F-16 যুদ্ধবিমান আধুনিকায়নের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়, যার আনুমানিক ব্যয় প্রায় $1.25 বিলিয়ন ধরা হয়েছে। এছাড়াও 4টি মেকো 200 ফ্রিগেডের আধুনিকায়ন এবং C-27 জে স্পার্টান সামরিক পরিবহন বিমানের রক্ষণাবেক্ষণ কর্মসূচিরও অনুমোদন দেওয়া হয়েছে। তবে বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এত ব্যয়বহুল প্রকল্পগুলো গ্রিস সম্পন্ন করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আর গ্রিস তা করতে পারলেও সামরিক শক্তিতে তুরস্কের তুলনায় সে অনেক পিছিয়ে থাকবে। যাই হোক, 2025 সালের ডিসেম্বরে গ্রিস, দক্ষিণ সাইপ্রাস ও ইসরায়েলের মধ্যে একটি ত্রিপক্ষীয় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর অধীনে এই 3 দেশ মিলে দ্রুত মোতায়েনযোগ্য 2500 সেনা সদস্যের একটি যৌথ বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়, যারা পূর্ব ভূমধ্যসাগরে টহল দেবে। এর আগে 2016, 2017 এবং 2024 সালেও দক্ষিণ সাইপ্রাস ইসরায়েলের সঙ্গে কয়েকটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এসব চুক্তির মাধ্যমে ইসরায়েল দক্ষিণ সাইপ্রাসের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে। এদিকে গত 11 জুন গ্রিস ও দক্ষিণ সাইপ্রাসের নৌবাহিনী একটি বড় ধরনের যৌথ নৌমহড়া পরিচালনা করে। এর আগে গত মার্চে গ্রিস দক্ষিণ সাইপ্রাসে 2টি ফ্রিগেট যুদ্ধজাহাজ এবং 4টি F-16 ফাইটার জেট মোতায়েন করে। এদিকে গ্রিস, ইসরায়েল ও দক্ষিণ সাইপ্রাসের পাশাপাশি ফ্রান্সের সাথেও কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলছে। গত 25 এপ্রিল গ্রিস ও ফ্রান্স 2021 সালে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিটি আরও 5 বছরের জন্য নবায়ন ও সম্প্রসারিত করে। এতে বলা হয়, কোনো তৃতীয় দেশ দ্বারা আক্রান্ত হলে উভয় দেশ একে অপরকে সরাসরি সামরিক সহায়তা দেবে। এই চুক্তির অধীনে গ্রিস ফ্রান্সের কাছ থেকে 24টি রাফাল ফাইটার জেট এবং বেলহারা শ্রেণীর ফ্রিগেট যুদ্ধজাহাজ সংগ্রহ করবে। তবে পূর্ব ভূমধ্যসাগরের উত্তেজনা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে গত 8 জুন দক্ষিণ সাইপ্রাস এবং ফ্রান্সের মধ্যে স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট বা সোফা সামরিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর। এই চুক্তির মাধ্যমে দক্ষিণ সাইপ্রাসে ফ্রান্সের সামরিক বাহিনী মোতায়েন এবং সামরিক ঘাঁটি ব্যবহারের পথ উন্মুক্ত হয়।
ফ্রান্স ইতিমধ্যেই দক্ষিণ সাইপ্রাসে বিমান বিধ্বংসী ইউনিট ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। উল্লেখ্য যে দক্ষিণ সাইপ্রাস মূলত গ্রিসের অনুগত পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি অনুসরণ করে চলে, তার নিজস্ব কোনো নীতি নেই। দক্ষিণ সাইপ্রাস মূলত গ্রিসের ইশারাতেই বিভিন্ন দেশের সাথে সামরিক চুক্তি করছে, আর এ কারণেই তুরস্ক গ্রিসের ওপর চটেছে। তুরস্ক মনে করে গ্রিস পেছন থেকে দক্ষিণ সাইপ্রাসকে ফ্রান্স ও ইসরায়েলের সাথে এসব সামরিক চুক্তি ও জোট গঠনে প্ররোচিত করছে, যা 1960 সালে সম্পাদিত ত্রিদেশীয় গ্যারান্টর চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। বস্তুত তুরস্ক 1990-এর দশকেই গ্রিসকে একটি চরমপত্র দিয়ে রাখে। তাতে বলা হয়, গ্রিস যদি এজিয়ান সাগরে তুরস্ক ঘোষিত জলসীমা সম্প্রসারণের চেষ্টা করে তাহলে তুরস্ক সেটিকে যুদ্ধের কারণ বা কাসুস বেলি হিসাবে বিবেচনা করবে এবং সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এদিকে দক্ষিণ সাইপ্রাসে গ্রিস এবং ফ্রান্সের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠানোর জবাবে তুরস্ক গত মার্চে উত্তর সাইপ্রাসে কয়েকটি যুদ্ধবিমান মোতায়েন করে। সেই সাথে তুরস্ক সাম্প্রতিককালে সম্পাদিত গ্রিস, ফ্রান্স, ইসরায়েল এবং দক্ষিণ সাইপ্রাসের মধ্যকার সামরিক চুক্তি ও তৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বয়ং প্রেসিডেন্ট এরদোগান একযোগে ঘোষণা দিয়েছেন যে অতীতে যেমন তুরস্ক উত্তর সাইপ্রাসের অধিকার ও স্বার্থ এবং নিরাপত্তা রক্ষা করেছে তেমনি ভবিষ্যতেও করে যাবে। তারা দৃঢ়ভাবে বলে, তুর্কি সাইপ্রিয়টদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে এমন শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে সবচেয়ে কঠোর জবাব দেওয়ার মতো শক্তি এবং দৃঢ় সংকল্প তুরস্কের রয়েছে। এদিকে গত 7 জুন দক্ষিণ সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশ নিতে গ্রিস, ফ্রান্স, নেদারল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিনিধিরা সাইপ্রাসে যান। যাত্রাপথে তাদের ব্যবহৃত কয়েকটি বিমান উত্তর সাইপ্রাসের আকাশসীমায় প্রবেশ করে। এ সময় তুরস্কের দুটি F-16 ফাইটার জেট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন করে বিমানগুলোর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ঘটনাটি নিয়ে গ্রিস ও সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের কাছে অভিযোগ জানায়। এর জবাবে তুরস্ক বলে, গ্রিস থেকে আসা মোট 6টি বিমানের মধ্যে 4টি বিমান উত্তর সাইপ্রাসের আকাশসীমা লঙ্ঘন করেছিল। তাই তুর্কি জেটগুলো নিজস্ব আকাশসীমা রক্ষায় সতর্কতামূলক উড্ডয়ন করেছিল। তবে তুরস্ক এখন গ্রিসের বিরুদ্ধে এক বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। তুরস্ক কৃষ্ণ সাগর, এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্য সাগর জুড়ে তার ঘোষিত 4,62,000 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলকে নিজের স্থায়ী অঞ্চল হিসাবে প্রতিষ্ঠা করতে আইনের খসড়া তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ব্লু হোমল্যান্ড আইন। এই আইনের অধীনে তুরস্ক এই বিশাল সমুদ্র অঞ্চলের জ্বালানি তেল, গ্যাস, খনিজ ও মৎস্য সম্পদ আহরণের একচ্ছত্র সার্বভৌম অধিকার লাভ করবে। তবে গ্রিস ও ইউরোপীয় ইউনিয়নের সাথে বড় ধরনের কূটনৈতিক বিরোধ এড়াতে তুরস্ক এখনই এটি পার্লামেন্টে পাশ না করে আগামী মাসের ন্যাটো শীর্ষ সম্মেলন পর্যন্ত অপেক্ষা করছে। তবে আগাম প্রস্তুতি হিসাবে তুরস্ক কৃষ্ণ সাগর, মারমারা সাগর, এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্য সাগর এই 4 সমুদ্রে একসাথে বিশাল নৌমহড়া শুরু করেছে।